চন্দ্রনাথ ধামে ২০২৬ সালে শিব চতুর্দশীতে এইবারে মহাশিবরাত্রি অনুষ্ঠানে গিয়ে এমন কিছু দেখব তা কখনো কল্পনাও করিনি। গত ১০ বছরে এইবারই ভিন্ন রকম কিছু ঘটল। হর হর মহাদেব। সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা আশা করি সকলেই ভালো আছেন। এই ভিডিওতে ২০২৬ সালের চন্দ্রনাথ ধামে অনুষ্ঠিত মহাশিবরাত্রি অনুষ্ঠানের সকল কিছু তুলে ধরতে চেষ্টা করব আমি, আপনাদের প্রিয় সুখদা বলাই দাস। আশা করছি এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি জানাতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। কলিযুগের মহাতীর্থ নামে খ্যাত চন্দ্রনাথ ধাম হচ্ছে বাংলাদেশিদের নিকট সবচেয়ে জনপ্রিয় তীর্থস্থান। এই তীর্থস্থানে আপনাকে আসতে হবে বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ড নামক স্থানে। ২০২৬ সালে শিব চতুর্দশী তিথি ১৫ এবং ১৬ ফেব্রুয়ারি ২ দিন ছিল। ১৬ ফেব্রুয়ারি রাতে রাজধানী ঢাকার সায়দাবাদ থেকে রাত ১২টা ৩০ মিনিটের বাসে করে যাত্রা শুরু করি মহাতীর্থ চন্দ্রনাথের উদ্দেশ্যে। সকাল ঠিক ৫টা ৩৮ মিনিটে আমি সীতাকুণ্ড বাজারে নামি। বাজারে নামার পর তারপর সেখান থেকে পায়ে হেঁটে যাত্রা শুরু করি চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। যাওয়ার পথে আন্তর্জাতিক খ্রিস্টান ভাবান্বিত সংঘ ইসকন কর্তৃক পরিচালিত জগন্নাথ মন্দিরে এসে উপস্থিত হই। ভোরবেলায় তখন ভগবান জগন্নাথ দেবের মঙ্গল আরতি চলছিল। ভগবানের মঙ্গল আরতিতে অংশগ্রহণ করে পুনরায় যাত্রা আরম্ভ করি। প্রথমে আমরা যাব ব্যাসকুণ্ডে। ব্যাসকুণ্ডে আমরা স্নান সম্পন্ন করব। স্নান করে তারপর চন্দ্রশেখর মন্দির দর্শনের উদ্দেশ্যে পুনরায় আমাদের যাত্রা শুরু করব। ভগবানের শক্তাবেশ অবতারের নাম হচ্ছে ব্যাসদেব। আপনারা মোটামুটি সকলেই এই নাম শ্রবণ করেছেন। মহর্ষি ব্যাসদেব ধ্যানের মাধ্যমে একটি কুণ্ড সৃষ্টি করেন, আর সেই কুণ্ডের নামই হচ্ছে ব্যাসকুণ্ড। যারা এই শিব চতুর্দশীতে চন্দ্রনাথ ধামে আসেন তারা এই ব্যাসকুণ্ডে স্নান করেন। যাওয়ার পথে অনেক লাঠির দোকান দেখতে পাচ্ছেন। যাত্রাপথে সহায়ক হিসেবে ভক্তরা এই দোকানগুলো থেকে লাঠি সংগ্রহ করেন। বলতে বলতে আমরা এখন ব্যাসকুণ্ডের সামনে অবস্থান করছি। মহাভারতের রচয়িতা ব্যাসদেবের পবিত্র ব্যাসকুণ্ড। ব্যাসকুণ্ডের ভিতরে প্রবেশ করব আমরা। শিব চতুর্দশীর সঙ্গে অমাবস্যা তিথি যুক্ত থাকে, আর এই চতুর্দশীতে অনেকেই তাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধন তর্পণ আদি এই স্থানে সম্পন্ন করেন। পবিত্র ব্যাসকুণ্ডের দৃশ্যপট আপনারা দর্শন করলেন। এরপর আমরা এগিয়ে চলেছি চন্দ্রনাথের মূল মন্দিরের উদ্দেশ্যে। ব্যাসকুণ্ডের ঠিক পারেই শ্রী শ্রী ভৈরব মন্দির অবস্থিত। শ্রী শ্রী ভৈরব মন্দিরের ঠিক উল্টো পাশেই চন্দ্রনাথের আরেকটি বিখ্যাত মন্দির বিশ্বনাথ মন্দির রয়েছে। এটি হচ্ছে বিশ্বনাথ মন্দিরের গেট। এই বিশ্বনাথ মন্দির শঙ্কর মঠের নেতৃত্বে পরিচালিত হয়। অনেককে দেখলাম তারা চন্দ্রনাথ যাত্রার জন্য লাঠি সংগ্রহ করছেন। একটু একটু করে এগিয়ে চলেছি আমরা আমাদের মূল গন্তব্যের উদ্দেশ্যে। রাস্তার পাশে বিভিন্ন রকমের দৃশ্যপট আপনারা দেখতে পাবেন। কেউ হরিনাম করছে, কেউ দেবাদিদেব মহাদেবের কীর্তন করছেন, কেউ আবার
বিভিন্ন স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন। এই মুহূর্তে আমরা চন্দ্রনাথ পাহাড়ের মূল পাদদেশে অবস্থান করছি। মূলত চন্দ্রনাথ মন্দিরের মূল যাত্রা এখান থেকে শুরু হয়। এখানে একটি গেট রয়েছে, সেই গেট দিয়ে সকল ভক্তবৃন্দ এখন উপরের দিকে যাত্রা করবে। এখান থেকেই আমাদের খাড়া পথ বেয়ে উঠে যেতে হবে চন্দ্রনাথ ধামে। বয়স্ক দুজন প্রভু এবং মাতাজি তারা খুব সুন্দরভাবে হরিনাম সংকীর্তন করছেন। বরাবরের মতো প্রথমে আমরা সীতা মন্দির বা মা সীতার কুণ্ড দর্শন করব। আপনারা জানেন যে এখন আমরা যে কুণ্ড দর্শন করতে যাচ্ছি সেই কুণ্ড থেকেই এই স্থানের নামকরণ করা হয় সীতাকুণ্ড। মা সীতার স্নানের জন্য এই কুণ্ডটি সৃষ্টি করা হয়। এই কুণ্ডের ঠিক ডান পাশে রয়েছে লক্ষণ কুণ্ড। দলে দলে অনেকে ছুটে আসছেন এই স্থানটি দর্শন করার জন্য। বেশকুণ্ড পার হয়ে একটু সামনে আসলে আপনারা এই স্থান দেখার সৌভাগ্য লাভ করবেন। সংক্ষেপে আমরা এখন এই মহাতীর্থ চন্দ্রনাথ ধামের কিছু মাহাত্ম্য শ্রবণ করব। কলিযুগের মহাতীর্থ বলা হয় এই চন্দ্রনাথ ধামকে। মা সতীর দেহের ৫১টি খণ্ডাংশ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে পতিত হয়। দেহ খণ্ডাংশের দক্ষিণ হস্তার্ধ বা ডান হাত পতিত হয় এই চন্দ্রনাথ ধামে। আমরা এই মুহূর্তে যে স্থানে অবস্থান করছি, এখানে চন্দ্রনাথ ধামে যতগুলি মন্দির রয়েছে এর মধ্যে অন্যতম মন্দির মহাদেব বাড়ি মন্দির এবং ভবানী মন্দির অবস্থিত। এই স্থানের নাম যে ভবানী পীঠ, এই ভবানী পীঠের মন্দিরই হচ্ছে এই ভবানী মন্দির। একটু একটু করে আমরা এগিয়ে চলেছি সে ভবানী মন্দিরের উদ্দেশ্যে। বাম পাশে আরো একটি রাস্তা দেখতে পাচ্ছেন। অনেকেই প্রথমে চন্দ্রনাথের মূল মন্দির দর্শন করেন, এসে তারপর মহাদেব বাড়ি দর্শন করে ভবানী মন্দির দর্শন করে সমতলে যাত্রা করেন। কিন্তু আমরা আজকে প্রথমে ভবানী মন্দির দর্শন করব, এরপর মহাদেব বাড়িতে জাগ্রত দেবাইদেব মহাদেবের শিবলিঙ্গে অভিষেক করব। অভিষেক সম্পন্ন শেষে তারপর আমরা চন্দ্রনাথ চূড়ার উদ্দেশ্যে যাত্রা করব। 50টিরও অধিক সিঁড়ি বেয়ে এই মুহূর্তে আমরা শ্রী শ্রী ভবানী মন্দিরের সামনে অবস্থান করছি। মন্দিরের ভিতরে যাব, মাকে প্রণাম নিবেদন করব, দর্শন করব, এরপর মহাদেব বাড়ির উদ্দেশ্যে যাত্রা করব। আপনাদেরকে ভবানী মন্দিরে 4-5টা দর্শন করাই। ভবানী মন্দির থেকে বাম পাশে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা ধরেই আপনারা চলে যাবেন মহাদেব বাড়িতে। মহাদেব বাড়িতে আরো অনেকগুলো মন্দির রয়েছে, যেমন রাম সীতা মন্দির, মা অন্নপূর্ণা মন্দির, দেবাদিদেবের আরো একটি মন্দির। প্রত্যেকটি মন্দিরেই ভক্তবৃন্দরা ভিড় করছেন পূজা দেওয়ার জন্য, দর্শন করার জন্য। এই মুহূর্তে অন্নপূর্ণা মন্দিরের সামনে এখন অবস্থান করছি। মহাদেব বাড়িতে গিয়ে দেখতে পাই যে এখানে অনেক ভিড়, সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে ভক্তরা দেবাইদেব মহাদেবের শিবলিঙ্গে জল ঢালার জন্য অপেক্ষা করছেন। চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় যে চন্দ্রনাথ মন্দিরটি অবস্থিত,
অনেকেই এই মন্দির দর্শন করার সৌভাগ্য লাভ করতে পারেন না, কেননা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1155 ফুট উঁচুতে অবস্থিত হচ্ছে চন্দ্রনাথ মন্দির। নেপালের রাজা আদিষ্ট হয়ে পৃথিবীর 5 কোণে 3টি মন্দির স্থাপন করেন। এর মধ্যে অন্যতম হচ্ছে এই চন্দ্রনাথ মন্দির। দেশ বিদেশের অনেক সাধু সন্ন্যাসী আসেন এই চন্দ্রনাথ ধামে। আবার ধর্মগ্রন্থ এবং ইতিহাস মতে এখানে মহামুনি ভার্গব বসবাস করতেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা এই মুহূর্তে মহাদেব বাড়ির দেবায়দেব মহাদেবের শিবলিঙ্গ দর্শন করলাম। আমিও এই শিবলিঙ্গে অভিষেক সম্পন্ন করি। অভিষেক সম্পন্ন করে আমরা পুনরায় চন্দ্রনাথ মন্দির উদ্দেশ্যে যাত্রা করি। মহাদেব বাড়ির ঠিক সামনে থেকে অনেক দূর থেকে জুম করে দেখালাম কতটা উঁচুতে অবস্থিত এই দুটি মন্দির। একটি মন্দির হচ্ছে চন্দ্রনাথ, আরেকটি কি মন্দির? এটিও মহাদেবেরই মন্দির। মন্দির নাম হচ্ছে বিরূপাক্ষ মন্দির। মূলত ভক্তবৃন্দগণ এই বিরূপাক্ষ মন্দিরেই মহাদেবের পূজা সমাপ্ত করে তারপর যাত্রা করেন চন্দ্রনাথের উদ্দেশ্যে। একটু আগে যে কথা বলতেছিলাম, এখানে মহামুনি ভার্গব বসবাস করতেন। অযোধ্যার রাজা দশরথের পুত্র ভগবান শ্রী রামচন্দ্র নাকি তার বসবাসের সময় এখানে এসেছিলেন। তারা আসবেন জানতে পেরে মহামুনি ভার্গব এখানে স্নানের জন্য 3টি কুণ্ড সৃষ্টি করেন। এরপর ভগবান শ্রী রামচন্দ্রের স্ত্রী সীতা দেবী এই কুণ্ডে স্নান করেন। সেই থেকেই এই স্থানের নামকরণ করা হয় সীতাকুণ্ড। চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় উঠলেই শিব মন্দিরের দেখা পাওয়া সম্ভব, তবে এর জন্য আপনাকে শুধু সিঁড়ি পাড়ি দিতে হবে প্রায় 2200-এরও অধিক। কোনো কোনো স্থানে সিঁড়িগুলি এতটাই পিচ্ছিল ও সংকীর্ণ যে এই চন্দ্রনাথ ধামে উঠা অনেক বিপজ্জনক হতে পারে আপনার জন্য। আবার বুঝতে পারছেন, সামান্য এদিক সেদিক হলেই পা পিছলে পড়বেন পাহাড়ের খাদে। বছরের অন্যান্য সময় অর্থাৎ শিব চতুর্দশী ছাড়া সমতল থেকে চন্দ্রনাথ পাহাড়ে উঠতে আপনাকে মূল মন্দিরের চূড়ায় পৌঁছানোর জন্য সময় ব্যয় করতে হবে 2 ঘন্টার মতো। আবার উপর থেকে নিচে নামতেও লাগবে প্রায় 1.5 ঘন্টার মতো। সব মিলিয়ে 3 থেকে 4 ঘন্টা সময় ব্যয় করতে হয় বছরের অন্যান্য সময়। কিন্তু শিব চতুর্দশীতে যদি আপনি আসেন, আপনাকে প্রায় 6 থেকে 7 ঘন্টা সময় ব্যয় করতে হবে, বা 6 থেকে 7 ঘন্টা লাগবে শুধুমাত্র চন্দ্রনাথ পাহাড়ের মূল চূড়ায় পৌঁছাতে। দেখতে পাচ্ছেন দলে দলে ভক্তবৃন্দগণ ছুটে চলেছেন মহাদেবের এই প্রিয় ধাম চন্দ্রনাথ ধামের উদ্দেশ্যে। ভিডিওর এই অংশে আমরা জানব 2026 সালের শিবরাত্রিতে শিব চতুর্দশীতে কি ভিন্ন রকম কিছু দেখলাম, কি ঘটলো। সাধারণত গত কয়েক বছর ধরে আমি প্রতিবারই এই চন্দ্রনাথ ধামে মহাশিবরাত্রিতে এসেছি। গড়ে প্রতি বছর 10 লক্ষেরও অধিক ভক্তবৃন্দের মহাসমাগম হতো এই চন্দ্রনাথ ধামে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এইবার প্রায় 10 ভাগের 1 ভাগ ভক্তবৃন্দের সমাগম হয়েছে চন্দ্রনাথ ধামে। এই যে এখন রাস্তাটি দেখতে পাচ্ছেন, এখানেই পুরো পাহাড় ভর্তি তীর্থযাত্রী থাকে। এখানে আমাদেরকে অপেক্ষা করতে হতো প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময়। অথচ এইবার কোনো প্রকার অপেক্ষাই করতে হয়নি। 1 জন 2 জন 3 জন করে খুব সহজে উঠে যেতে পারছে উপরে। অর্থাৎ
এত কম সংখ্যক ভক্তবৃন্দ এবার চন্দ্রনাথে এসেছে যে কি আর বলবো। এই মুহূর্তে আমরা চন্দ্রনাথের মূল শিখরে অর্থাৎ চন্দ্রনাথ মন্দিরে অবস্থান করছি। ধাম শেষে এখন বাড়ি ফেরার পালা। এবারে যাত্রায় আমার সঙ্গে ছিল আমার দিদা, দাদু এবং ছোট ভাই। সকলে ভালো থাকুন। কে কোন জায়গা থেকে আজকের এই বিশেষ ভিডিওটি দেখেছেন জানাবেন এবং এই ভিডিও কেমন লেগেছে সেটিও জানাবেন। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। হরে কৃষ্ণ, হর হর মহাদেব।